আসসালামু আলাইকুম। 5ই আগস্ট সোমবার দিনটা মনে হয় বাংলার ইতিহাসের এবং বাঙালিদের সবচেয়ে আনন্দময় একটি দিন। কারণ এই দিনটিতে 15 থেকে 16 বছর যাবৎ শাসন করা ডিক্টেটর শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এর সাথে সাথে আওয়ামী লীগ দলটাকেও একেবারে ধ্বংস করে দিয়ে চলে যায়। শুরুতে ছাত্রদের এই আন্দোলন সামান্য আকারের ছিল, কিন্তু সামান্য একটি ভুলের কারণে আজ তাদের পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ঝামেলাটা শুরু হয় মূলত কোটা সংস্কার নিয়ে। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবেই তাদের আন্দোলন চালাচ্ছিল, কিন্তু 15ই জুলাই ঢাকা ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বিশাল ঝামেলা বাধে। হামলায় আন্দোলনকারীরা পিছু হাঁটলেও তাদের ধরে ধরে ছাত্রলীগেরা মারধর করে। এই ঝামেলায় অন্তত 91 জন মানুষ আহত হয়েছিল, যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর পরপরই ঝামেলা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এরই মাঝে শেখ হাসিনা একটি বক্তব্য দেয়, যার কারণে ছাত্ররা আরো বেশি ক্ষেপে যায়। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এই বক্তব্যের মাধ্যমে শুরু হয় ছাত্রছাত্রীদের মাঝে একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগানে কাঁপতে শুরু করে সারা বাংলাদেশ। এর মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেয় আরেকটি ভাষণ। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। তখনও পরিস্থিতি সামাল দেওয়ার একটা পথ ছিল, কিন্তু তাদের সবথেকে বড় ভুল হয় আবু সাইদ নামের এক শিক্ষার্থীকে ওপেনলি গুলি করা। এরপর থেকে শিক্ষার্থীরা পুরোদমে ক্ষেপে যায়। একের পর এক স্টুডেন্টদের মৃত্যু হতে থাকে, কিন্তু তারপরেও এই আন্দোলন থামে না। শেষমেশ সরকার উপায় না পেয়ে সারা দেশে কারফিউ করে দেয়। Bangladesh extended a curfew on Sunday to control violent student-led protests that have killed at least 114 people. এর সাথে সাথে মোবাইল, ইন্টারনেট এবং ওয়াইফাই দুটোই বন্ধ করে দেয়, যার কারণে মানুষের খোঁজ খবর নেওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে শুরু হয় তাদের আসল খেলা। যেখানেই বেশি লোক দেখা যেত সেখানেই গুলি করা হতো, এমনকি হেলিকপ্টারে করে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। এর সাথে সাথে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড তো আছেই। স্টুডেন্টদের সাথে অনেক সাধারণ মানুষও মারা যায়, অনেক পুলিশও এই আন্দোলনে মারা গিয়েছে। কতজন মানুষ যে এই আন্দোলনে মারা গিয়েছে তার কোনো নির্দিষ্ট হিসাব নেই। অফিসিয়ালি এখন পর্যন্ত মৃত্যুর আসল হিসাব বার করতে পারেনি, আর আনঅফিসিয়ালি বলা হচ্ছে 1000-এরও বেশি মানুষ নাকি এই আন্দোলনে মারা গিয়েছে। এরই মাঝে একটি ভিডিও সামনে আসে, যেখানে বলা হচ্ছে এখানে নাকি স্টুডেন্টদের লাশ কবর দেওয়া হয়েছে। আমার দেখা কমপক্ষে 60 থেকে 70টা কবর হবে এক সিরিয়ালে। জাস্ট কাল মাটি দিয়ে কোনো মতে ওদেরকে চাপা দিয়ে রাখছে, এমনটা হতে পারে আর কি। কবর দিয়ে রাখছে, চাপা না, এটা কবর হবে। কিন্তু এর সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আরেকটি ভিডিও সামনে আসে, যেখানে নাকি স্টুডেন্টদের বই খাতা সহ লাশও পাওয়া গিয়েছে। শুধু এগুলো না, ইউটিউবে আরেকটি ভিডিও পাবলিশ করা হয়, যেখানে বলা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে নাকি লাশ গুম করা হচ্ছে।
আন্দোলন ভয়ানক পর্যায়ে যাওয়ার পর সরকার অনেকভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। শেষমেশ উপায় না পেয়ে শিক্ষার্থীদের সরাসরি তাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ করা হয়। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কী কী বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। এরপরেও শিক্ষার্থীরা আন্দোলন থামায় না। প্রথমবার যখন কারফিউ দেওয়া হয়েছিল তখন 93% স্টুডেন্ট কোটা দিয়ে সবকিছু আবার নর্মাল করা হয়। ভেবেছিল হয়তো আন্দোলন এখন থেমে যাবে, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন থামায় না, কারণ তাদের এখন একটি দাবি ছিল, সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। এক দফা এক দাবি, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, এই সরকারের পদত্যাগ চাই। আমার দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার এর কারণ এতগুলো স্টুডেন্টদের প্রাণ যাওয়ার পর সরকার 93% স্টুডেন্ট কোটা করে দিয়েছে। এটা তো সে আগেই করতে পারত, এতগুলো স্টুডেন্ট মারার পর কেন করলো? এজন্যই সবাই সরকারের পদত্যাগ করার জন্য আন্দোলন শুরু করে। প্রথম আন্দোলন তো শুধু শিক্ষার্থীরাই করেছিল, কিন্তু দ্বিতীয় এই আন্দোলন যখন শুরু হয় তখন শুধু শিক্ষার্থীরা না, তাদের টিচার, মা বাবা, সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে একসঙ্গে আন্দোলন শুরু করে। তখন সরকার আবারও কারফিউ করে দেয়, কিন্তু এবার অনির্দিষ্টকালের জন্য। আজ সন্ধ্যা 6টা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক আবারও বন্ধ করে দেয় এবং ইন্টারনেট স্লো করে দেয়। 5ই আগস্ট হঠাৎ সকাল 10টা থেকে 11টা নাগাদ আবারও ইন্টারনেট একেবারে বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল হয়তো এবারও অনেক দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুপুর 1টা থেকে 2টা নাগাদ ইন্টারনেট চালু হয়ে যায়। এরপরে যেই জিনিসটা হলো সেটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। হঠাৎ সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সমস্ত জায়গায় শুধু একটি কথাই শুনতে পায়, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। কেউ ভাবতেও পারেনি যে 5ই আগস্ট এরকম একটা ঘটনা ঘটবে। এরপরই চারদিকে বইতে শুরু করে খুশির বাতাস। শেখ হাসিনার পালানোর কথা শুনে সবাই একত্রিত হয়ে গণভবনে ঢুকে পড়ে এবং যে যা পারে সে তাই নিয়ে চলে আসে। এসি, টিভি, টেবিল, চেয়ার, হাঁস, মুরগি, ছাগল, মাছ, আরও অনেক জিনিসপত্র, মানে যে যা পেরেছে সে তাই নিয়ে চলে এসেছে। এই ভিডিওটি দেখুন কিভাবে সবাই মিলে গণভবনের সুইমিং পুলে লাফালাফি করছে। শুধু যে গণভবন, সংসদ ভবনেও সবাই মিলে ঢুকে পড়ে। আর সেই সুযোগে অনেকে মিলে 55 লাখ টাকা চুরি করে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু কিছু শিক্ষার্থীরা সেই টাকাগুলোকে নিয়ে সেনাবাহিনীদের কাছে দিয়ে দেয়। কিন্তু এই যে 55 লাখ টাকা চুরি করতে চেয়েছে, এরা কি আসলেই স্টুডেন্ট, সাধারণ পাবলিক, নাকি অন্য কেউ? এটা কিন্তু একটা ভাবার বিষয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাবাহিনীরাও অনেক খুশি, আর সেই খুশিতে শেখ হাসিনার ছবি ভেঙে ফেলছে। শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর, লুটপাট করা হয়। মানে এখন পুরো দেশের মানুষই অনেক খুশি, কিন্তু সবাই খুশি হলেও একটা জিনিস ভাবার বিষয়, পরবর্তী যে সরকার আসবে সে কি রকম দেশ চালাতে পারবে। শেখ হাসিনা যখন পদত্যাগ করে তখন সবাই ভেবেছিল হয়তো ঝামেলা মিটে গেছে, কিন্তু যাত্রাবাড়ি সহ অসংখ্য জায়গায় পুলিশ সাধারণ মানুষের উপর গুলি চালাতে শুরু করে, এতে অসংখ্য মানুষ মারা যায়। সেনাবাহিনী যখন এই ঝামেলা সামলাতে চেষ্টা করে তাদের উপরও গুলি করা হয়। আমরা যখন আজকে 3টার পরে জানতে পারলাম না ভাই, জানার পরে দেখা গেছে যে এখন পর্যন্ত যে বাড্ডা থানা থেকে যে ফায়ার করতেছে শুধু সাধারণ জনগণের উপর, এখন পর্যন্ত যারা সেনাবাহিনী যখন 7টা সাড়ে 7টার দিকে আসছে, সেনাবাহিনীর পর্যন্ত তারা সময় দেয় না, সেনাবাহিনীর গায়ে তারা ফায়ার করছে। যাত্রাবাড়ি কিছু কিছু ভিডিও ক্লিপ সামনে আসে যেখানে পুলিশদের সরাসরি সাধারণ পাবলিকের উপর গুলি করতে দেখা যাচ্ছে, যার কারণে যাত্রাবাড়ি সহ অসংখ্য পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয়। অনেক পুলিশ মারাও যায়, কিন্তু তারা এত সাহস কোথায় পেল? সাধারণ পাবলিক বাদে দিলাম, সেনাবাহিনীদের উপরও গুলি চালাচ্ছে। কিন্তু এই যে সাধারণ মানুষের উপর পুলিশ এতগুলো গুলি চালাচ্ছে, তারা কি আসলেই বাংলাদেশি? এটা বলার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ভিডিও সামনে আসছে যেখানে বলা হচ্ছে
ইন্ডিয়ান র এজেন্ট বাংলাদেশের মানুষের উপর গুলি করে মেরে ফেলছে। এখানে রয়ের এজেন্ট পাইপাইল থেকে গুলি করতে করতে সন্ধ্যার সময় 200-300 মানুষ আহত করছে, নিহত করছে। মানে খুবই খারাপ অবস্থা। আটক করছে সাভার ক্যান্টনমেন্টে তাদেরকে আটক করছে। বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি। আশা করি অতি শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। এবং শেষের একটা কথাই বলবো, আই লাভ মাই কান্ট্রি।